ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ ও গণভোট এর দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী বিজয় কুমার দাস। তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। বিজন, সন্ধ্যায় তো নির্বাচনের তফসিল ঘোষণা, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, এই নতুন ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন কমিশনের প্রায় 12,76,00,000 ভোটার। আমি ধরে নিই এর মধ্যে 60% মানুষ যদি ভোটার সচেতন হয়, তারা যদি ভোট দিতে আগ্রহী হয়, তাহলে প্রায় 7,20,00,000-এর বেশি মানুষ তারা প্রত্যাশিত বা উদ্বিগ্ন, তারা অপেক্ষা করছে রুদ্ধশ্বাস যে কখন সেই নির্বাচন কমিশন তাদের সেই তফসিল ঘোষণা করবেন এবং কবে সেই ভোট। তো আমরা এখানকার যে কর্মকর্তা বা তাদের সাথে জানার চেষ্টা করেছিলাম কোনোভাবে যে আমরা জানতে পারি কিনা আসলে ভোটের তারিখটি কবে। কিছুতেই জানা সম্ভব হয়নি। তবে যেটা অনুমান করা যাচ্ছে যে 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সেই ভোটের তারিখ হতে পারে এবং সম্ভাব্য তারিখ 12 ফেব্রুয়ারি এমনটি শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। সেটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে। এই যেহেতু আজকে সন্ধ্যে 6টায় আর মাত্র 4 ঘন্টা পর সেই রুদ্ধদ্বার ভাষণটি দিবেন প্রধান নির্বাচন কমিশনার। টেলিভিশনের মাধ্যমে সেই ভাষণটি দিবেন। যে মানুষটির জন্য অপেক্ষা করছে, মানুষ ভাষণ শোনার জন্য অপেক্ষা করছে। আর মাত্র 4 ঘন্টা পর ইতিমধ্যে আমরা সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে আছি। আমরা সকাল থেকে দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন সাহেব এবং নির্বাচন কমিশন সচিব এবং অন্যান্য কমিশনার যে সবাই এখানে উপস্থিত আছেন। এবং সেটি আমি আগেই জানিয়েছিলাম, তারা কিছুক্ষণ আগে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন। বৈঠকটি শেষ করে কিছুক্ষণ আগে সচিব মহোদয় তার রুমে এসেছেন এবং তার কাছ থেকে জানতে পারলাম যে ঠিক 2:30টার পরপরই তাদের মধ্যে আরও একটি বৈঠক হবে। বৈঠকটি শেষ হওয়ার পরে হয়তো আমাদের সাথে তারা কিছু বলতে পারেন বৈঠকের বিষয়বস্তু নিয়ে। এছাড়া একটি তো জানিয়ে রাখি যে গ্যাজেটের একটি প্রকাশ করার একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে গাজীপুর আসন এবং বাগেরহাট যে 4টি আসন, গাজীপুরের যে 5টি আসন, এই নিয়ে একটি গ্যাজেট প্রকাশের কথা রয়েছে। যদি ঠিকঠাক মতো হয়, অলরেডি হাইকোর্টের একটা আদেশ ছিল, সেটি গেলে তাহলে 300 আসনেরই তফসিল ঘোষণা করাবে এমনটি আমরা জানতে পেরেছি। তো সাথী, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। বলেন, জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সচিবালয় মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গত 15 বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। নির্বাচনে এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কিন্তু না হা ভোটটা দিতে হবে। এই না হা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে। এবং আমরা জানি, আমরা যেসব কর্মকর্তা, আমরা তথ্যকারের যেসব কর্মকর্তা আমরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি, মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করার কিন্তু আমাদেরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে। কোনো ধর্মকে কটাক্ষ করে বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো উচিত নয়। তাতে সামাজিক শান্তি ও সৌহার্দ্য বিঘ্নিত হবে, যা একটি দেশ ও জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষ রয়েছেন। এই বিষয়গুলো খেয়াল রেখে নাগরিক দায়িত্ব পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে। এছাড়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তবে প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন মেডিকেল বোর্ড থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? সাথে এখন পর্যন্ত
ডক্টর বা বিশেষ করে তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তার পক্ষ থেকে কোনো ধরনের নতুন তথ্য আমাদের কাছে আসেনি, তবে সেটা আসলে অপেক্ষা করতে হবে, যেহেতু তিনি গতকাল সন্ধ্যার পর একটি সবশেষ পরিস্থিতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে সবশেষ পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন, এমনকি তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেটাই কিন্তু বহাল রয়েছে এখন পর্যন্ত, এখন অবধি। এমনকি তিনি যেটা জানিয়েছেন যে তিনি চিকিৎসা নিতে পারছেন, তিনি আইসিইউতে আছেন, এই বিষয়গুলো কিন্তু তিনি শেয়ার করেছেন। এমনকি লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয় সেটাও কিন্তু একটা ধোঁয়াশা বলা যাবে না, ঠিক বলা যাবে না, কারণ হচ্ছে তার শারীরিক কন্ডিশনের উপরেই শরীর যদি নিতে পারে, তার যে ফ্লাই করার 12 থেকে 14 ঘন্টা সেইটার উপরেই আসলে নির্ভর করছে তার লন্ডনে যাওয়া, এবং কি সেটা আসলে কবে নাগাদ হতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মেডিকেল বোর্ডের যে ডক্টররা রয়েছেন বা যারাই দেখভাল করছেন তাদের নির্দেশনা অনুযায়ী, তাদের সিদ্ধান্তের উপরেই আসলে নির্ভর করছে তার লন্ডনে যাওয়ার বিষয়টি। একেবারেই সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা জানিয়ে দেবে, সেই বিষয়গুলো কিন্তু হয়তোবা আমরা পরবর্তীতে যদি জানতে পারি সেই বিষয়গুলো হয়তোবা তুলে ধরার চেষ্টা করবো। এর পাশাপাশি যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি কথা বলেন, তাহলে আমি বলতে চাই যে এসএসএফ এর যে প্রোটোকল রয়েছে বা পিজিআর এর যে প্রোটোকল রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই তার যে চারতলা সেই কেবিনের সামনে কিন্তু তারা অবস্থান করছে, এমনকি নিরাপত্তা চাদর কিন্তু এখনও ঢেকে রাখা হয়েছে এভাকার হাসপাতাল। তো এই ছিল আসলে সাথে এখান থেকে সবশেষ নতুন তথ্য বলে অবশ্যই জানার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে। সংবিধানে পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেয়। এ সময় প্রধান বিচারপতি বলেন, 15 বছরের জঞ্জাল সরানো হয়েছে 16 মাসে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত। পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এই বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করে সর্বোচ্চ আদালত। এর আগে গত বছরের 17 ডিসেম্বর পৃথক দুটি রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে। তবে সংশোধনীর বাকি অংশ বহাল রাখেন আদালত। পরবর্তীতে পুরো সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয়। এগুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এরকম কোনো সংশোধনী আমাদের সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা, মূল কাঠামোর পরিপন্থী কিনা এই বিষয়টা নিয়ে সংসদের কোনো কিছু বলার কোনো এখতিয়ার নাই। কারণ মূল কাঠামোতে কি আছে না আছে এটা শুধুমাত্র আমাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনা করতে পারেন এবং এটা নির্ধারণ করতে পারেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 170 মানিকগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মানিকগঞ্জ 3 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি এই আসনে নির্বাচিত হন, তাহলে এই আসনে সাধারণ মানুষের জন্য আর কি কাজ করতে চান? মানিকগঞ্জ ঢাকা থেকে অনেক কাছে, কিন্তু যে পরিমাণ আমাদের উন্নয়ন হওয়া উচিত সেটা হয় না এই পর্যন্ত। তো আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমার অনেক রকম পরিকল্পনা আছে। শুধু একটা পরিকল্পনা দিয়ে তো মানিকগঞ্জ ঠিক করা যাবে না, একটা সমন্বিত পরিকল্পনা আছে। আমি যখন ইতে যাচ্ছি, বিভিন্ন তৃণমূল পর্যায়ে যখন যাচ্ছি, তখন কিন্তু প্রথমে যেটা আসে তাদের দাবিটা, সেটা হলো রাস্তাঘাটের। এটা কিন্তু প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে যে আপা রাস্তাঘাট এত খারাপ, আমরা চলাফেরা অসুবিধা হয়, আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দিতে হবে। তো এই রাস্তাঘাটটা তো আছেই, সেটা থাকবে, এটা মানুষের অনেক জরুরি দরকার এটা। সেটা পাশাপাশি যেটা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করা। কারণ আমি যদি আমার মানিকগঞ্জবাসীকে শিক্ষিত করতে না পারি, তাহলে সেখানে উন্নয়নটা করাও কিন্তু সম্ভব হবে না। সে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যত ইন্ডাস্ট্রি আমি বসাতে পারবো, লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিশেষ করে বেকারত্বটা কমে আসবে।
তার পাশাপাশি যেটা আরেকটা আছে, যেটা মানিকগঞ্জে কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নাই, যেটা দিয়ে আমি তরুণ সমাজকে খেলাধুলামুখী করতে পারি, তারা যেন ওই মাদক থেকে বেরিয়ে এসে একটা সুন্দর জীবন তাদের গড়তে পারি। সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা আছে যে আন্তর্জাতিক মানে একটা স্টেডিয়াম করার। তারপর আরেকটা যেটা আছে যে মানিকগঞ্জের মানুষের অনেক দিনের স্বপ্ন এই পদ্মা সেতুটা করা, সেটাও একটা পরিকল্পনার মধ্যে আছে। আরেকটা আছে যে মানিকগঞ্জের মানুষ যেটা যাতে তাড়াতাড়ি ঢাকায় যেতে পারে, এটা একটা মেট্রো এক্সপ্রেসের একটা যাতে ব্যবস্থা করা যায়, সেই পরিকল্পনাগুলো আছে। আরেকটা যেটা আছে যে এখানে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সেটাই পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা, সেটা প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। এভাবে অনেকগুলো কর্মসূচি আছে, সেটা তো প্রতিটা পর্যায়ে দেখতে হবে কখন কোনটা প্রয়োজন, সে প্রয়োজনের ভিত্তিতে এই উন্নয়নগুলি করার ইচ্ছা আছে। আসলে আমরা তো এসেছি জনগণের জন্যই, জনগণের এই কষ্টগুলি লাঘব করাই কিন্তু আমাদের জনপ্রতিনিধির মূল কাজ। আপা, আপনি অনেকগুলো প্রতিশ্রুতির কথা বললেন। একটা বিষয় আমাদের দেশে প্রচলন আছে যে আমলাতান্ত্রিক জটিলতা, সাধারণ মানুষ সরকারি অফিসে গেলে সেবা পেতে অনেক সময় লেগে যায় নানান জটিলতায়। আপনি কি এই সিস্টেমটা ভাঙতে পারবেন? এটা তো মূল প্রবলেমটা, এটা আমাদের দেখা যাচ্ছে। এটা আমি ভাঙতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমার চেষ্টা থাকবে যাতে প্রান্তিক পর্যায়ে যারা জনগণ আছে তাদের এই কষ্ট থেকে আমি কিছুটা হলেও লাঘব করতে পারি। মানে এই আসনে তো অন্য দলের প্রার্থীরাও আছেন, তারাও নির্বাচন করছেন, তো সাধারণ মানুষ আপনাকেই কেন বেছে নেবে, এরকম দু একটা কারণ যদি বলতেন। ধানের শীষকে তারা বেছে নেবেন এই কারণে, কারণ মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে প্রচণ্ড ভালোবাসে, এটা আপনিও জানেন। বিগত বছরে 17 বছরের ইতিহাস যদি আমরা বাদ দিই, তাহলে মানিকগঞ্জের মানুষ ধানের শীষের বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না। আর সেই ধানের শীষ হলো জনগণের দল। তা আমরা চেষ্টা করি, যারা আমরা কর্মী আছি, আমরা চেষ্টা করি জনগণের কাছে যাওয়ার, জনগণের ভালোবাসাটা অর্জন করা এবং জনগণ সাথে মিশে থাকার চেষ্টা করি। হয়তো আমি যখন মাঠে যাচ্ছি, জনগণের কথা শুনছি, জনগণের যতটুকু সাধ্য সামর্থ্য আছে সের মধ্যে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। তারপর আপনারা জানেন আমার বাবা হারুন রশিদ খান মন্নু, উনি তার সারা জীবন মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। মানিকগঞ্জে এমন কোনো জায়গা নাই যেখানে আমার বাবার হাতের ছোঁয়া নাই। সেই বাবার আসলে আজকে যে আমি এখানে বসে আছি, আমার বাবার অবদান, আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বপ্ন আদর্শ নিয়ে আমি কাজ করছি। এর জন্য আমি মনে করি যে মানুষ আমাকে ভোট দিবে এবং তাদের স্বপ্নগুলি আমি পূরণ করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ মানিকগঞ্জ জেলায় থাকবো এবং পরবর্তীতে মুন্সিগঞ্জ থেকেও আমরা যুক্ত হব। তো পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া সাজিদ নামে 2 বছরের শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। 40 ফিট মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করেও শিশুটির অবস্থান নির্ণয় করা যায়নি। দর্শক, এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, শিশু সাজিদের উদ্ধার কার্যক্রমের সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। সাথী, গতকাল 1:30টার সময় তার সাজিদের মায়ের ভাষ্য মতে কিন্তু 1:30টার সময় কিন্তু সাজিদ এই যে এখানে যে একটি পরিত্যক্ত নলকূপ সেখানে পড়ে গিয়েছিল। তো এখনো কিন্তু প্রায় 24 ঘন্টার মতো পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তাকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে আসলে তারা প্রথমে ভেবেছিল হয়তোবা 35 থেকে 40 ফিটের মধ্যে সে থাকতে পারে। তো 35 থেকে 40 ফিট খননের পরেও কিন্তু তাকে পাওয়া যায়নি। আমরা কিছুক্ষণ আগেই ডিজি ফায়ার সার্ভিসেস যে ডিজি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বললেন তারা ধারণা করছেন যে হয়তো স্থানীয়দের সাথে কথা বলেছেন, হয়তো সেটা এই যে গভীরতা সেটা 150 ফিটও হতে পারে, অর্থাৎ আশেপাশে যে নলকূপের যে গভীরতা সেটাকে অনুমান করে তারা বলছেন। তো সেই হিসেবে আসলে এখন সাজিদের অবস্থান কিন্তু এখনো নির্ণয় করা যায়নি। তো তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে সাজিদের অবস্থান নির্ণয় করা না যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন 3টি এক্সকাভেটর মেশিন দিয়ে কিন্তু এখনো মাটি খনন প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা যেটি বলছেন যে তারা আসলে এখন অনেকেই হয়তো এখন আশা হারিয়ে ফেলেছেন যে সাজিদের সে জীবিত উদ্ধার হওয়ার যে বিষয়টি, তারা অনেকে আসলে আশা হারিয়ে ফেলেছেন, কারণ প্রায় একদিনের বেশি পার হয়ে গেছে। তো তারা চাচ্ছেন যে জীবিত হোক কিংবা মৃত হোক যেন তারা সাজিদকে দেখতে পান এবং সাজিদকে যেন কর্তৃপক্ষ উদ্ধার করে। তো রাজশাহীর যে তানোরে যে শিশু সাজিদের যে নলকূপে পড়ে যাওয়া নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনের মাঠে ধর্মকে ব্যবহার করে অন্ধকারের একটি শক্তি মানুষকে বিভ্রান্ত করছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়বে জনগণ। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৫ম দিনের আয়োজন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। নতুন দলের নেতৃত্বে গড়া একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলি তুলে ধরেছে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম, নতুন তৈরি করা একটি দল, তারা বললেন যে বিএনপির কি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। এবারের নির্বাচন পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনের শক্তিকে জয়ী করার লড়াই বলেও মন্তব্য করেন তিনি। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। এদিকে কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়বে জনগণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ, বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা যে দেশ, এটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি শান্তির নীড় করতে চাই। জনগণের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলেও জানান আমির খসরু। রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা এবং পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেফতার আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে গ্রেফতার আয়েশাকে 6 দিন এবং তার স্বামী রাব্বিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে। এটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেইলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা।